আসছে আমার কথা? হ্যালো হ্যালো, এটা বোধহয় কাজ করছে না? করছে, করছে কি? ওকে। না, আমরা তো জানেন আপনারা যে 3 দিন হলো কাজ করছি, তবে আমরা অনেক কিছুই গুছিয়ে এনেছি এবং হয়তো কাল পরশুর মধ্যে আপনারা অনেকগুলো এক্সাইটিং প্রজেক্টের কথা শুনবেন, যেটা আমাদের সাংস্কৃতিক জগতে একটা বড় পরিবর্তন তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি। জুলাইয়ের স্পিরিটটা আপনারা দেখতে পাবেন যে কীভাবে রিফ্লেক্টেড হচ্ছে সেখানে। কিন্তু আমরা যখনই আমাদের এই কী বলে নতুন কাজের পরিকল্পনা করছি, পাশাপাশি আমাদের মানে দৈনন্দিন কাজের মধ্যে কিছু ট্রাবল শুটিংও আছে। আপনারা জানেন যে বাংলাদেশের থিয়েটারের একটা দীর্ঘ ঐতিহ্য ছিল। আবার এটাও জানেন গত 16 বছর থিয়েটারের এক ধরনের, আমি দর্শক হিসেবে, মন্ত্রী হিসেবে না, দর্শক হিসেবে আমি দেখেছি যে এক ধরনের একটা জায়গায় আবদ্ধ আছে। এর কারণ আপনারা জানেন যে শিল্পী যদি স্বাধীনভাবে কথা বলতে না পারে, তখন কিন্তু শিল্পী যদি চিন্তা করে যে সরকারের সমালোচনা করব না, তাহলে ও সাবজেক্ট খুঁজে পায় না। আমার ধারণা এরকম কোনো কারণ হয়তো থিয়েটারের স্ট্যাগনেন্স আসছে, আমি জানি না। তবে আমরা নতুন সরকার আসার পরে আমি আজকে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বসছি এবং আমরা ওনাদেরকে পরিষ্কার বলেছি যে আমরা এই সরকারের পলিসি হচ্ছে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা এবং কাউকে ডিসক্রিমিনেট করা না, কারো প্রতি কোনো ধরনের তার ধর্মীয় পরিচয় বা তার বর্ণ পরিচয়, কোনো পরিচয়ের কারণে তাকে আক্রমণ করা, এইসব আমাদের কাজ না। ফলে আমাদের কাজ হচ্ছে আমাদের সাংস্কৃতিক যে আমাদের বাংলাদেশের সংস্কৃতির যে চেতনাটা, এটাকে তুলে ধরা, এবং এটার ক্ষেত্রে গ্রুপ থিয়েটার ফেডারেশন একটা বড় ভূমিকা রাখতে পারে। তো তাদের সঙ্গে আমি বসছিলাম, আমরা সামনে কিছু কাজ করব, সেখানে গ্রুপ থিয়েটার ফেডারেশনও এবং ফেডারেশনের বাইরের দলও জড়িত থাকবে। সেটা আমরা আজকে ডিটেলে যাব না, কারণ মাত্র আমরা পরিকল্পনা করছি, এটা হয়তো কিছুদিনের মধ্যে জানবেন। তবে আজকে মিটিংয়ে বসে প্রথমে আমাদেরকে যেটা সমাধান করতে হয়েছে সেটা হচ্ছে, আপনারা জানেন যে গ্রুপ থিয়েটার ফেডারেশন যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি বা কোনো ধরনের উস্কানির কারণে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘটার ফলে গ্রুপ থিয়েটার ফেডারেশন এই 15 তারিখে ঢাকা শহীদ মিনার এবং সারা দেশব্যাপী একটা বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল। তো আমি তাদের সঙ্গে বসেছি এবং আমরা তাদের কথা শোনার চেষ্টা করেছি, তাদের অভিযোগটা জানার চেষ্টা করেছি এবং আমাদের মতামতটা কি সেটাও আমরা আমাদেরকে জানিয়েছি। এবং আমরা পরে দেখলাম যে আমরা দুই পক্ষে একই পৃষ্ঠায় আছি, আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই কোনো বিষয়ে। ফলে আমি তাদেরকে অনুরোধ করেছি যে আপনারা কাজ শুরু করি, চলেন সবাই কাজ করি, এবং কাজ শুরু করার আগে আপনারা এই যে টেশনটা নিয়ে একটু ভাবেন যে আপনারা এটা উইথড্র করা যায় কি না। তো এখন ফেডারেশনের সাধারণ সম্পাদক আছেন কামাল ভাইজিৎ, উনি আপনাদের উদ্দেশ্যে বলতে পারেন বাকি কথাগুলো। কামাল ভাই প্লিজ। ধন্যবাদ জনাব মোস্তফা সরোয়ার ফারুকী। পাচ্ছেন কি আপনারা এগুলো? উপদেষ্টা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সরোয়ার ভাই কিন্তু আমাদের নাটকের লোক, আপনারা হয়তো অনেকেই জানেন না। সে কিন্তু আমাদের একসাথে মহিলা সমিতিতে নাটক করে আসছে আমরা। সে নাটকের লোক, নাটকের অন্তঃপ্রাণ মানুষ, কিন্তু নাটকের বাইরে এখন চলচ্চিত্রে বিখ্যাত পরিচালক বাংলাদেশ এবং উপমহাদেশে। আমরা খুব আনন্দিত হয়েছি, অভিনন্দন জানিয়েছি জনাব মোস্তফা সরোয়ার ফারুকী যখন এই মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছে। মনে হলো যে নিজেদের ঘরের একটি সন্তান আমাদের পাশে দাঁড়িয়েছে, সে কারণে আমরা তাকে অভিনন্দন জানিয়েছি এবং প্রথমেই তার সাথে যোগাযোগ করেছি বাংলাদেশের সংস্কৃতি কিভাবে চলবে এই পট পরিবর্তনের মাধ্যমে। অর্থাৎ আগে যে একটি একটা জট লেগেছিল স্বৈরাচারের যে দোষরা বিভিন্ন সময় নাটকের যে ক্ষতি, সংস্কৃতির যে ক্ষতিগুলো করেছিল, সেখানে আমরা কিভাবে রূপরেখা নতুন করে ভাবতে পারি, আমরা তার সাথে বসেছি। এবং আপনারা জানেন যে গত 2 তারিখে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিল্পকলা একাডেমি নাটক বন্ধ হয়ে যায়। পরবর্তী পর্যায়ে আমরা 8 তারিখে একটি প্রতিবাদ সভা করি। সেই সভাতে কিছু দুষ্কৃতিকারী আক্রমণ করে, সেখানে আমাদের কিছু শিল্পী আহত হয়। পরবর্তী পর্যায়ে আমাদের ভাগ্য ভালো, আমরা মোস্তফা সরোয়ার ফারুকী সাহেবকে পেয়েছি এবং তার কাছে আমরা জানিয়েছি যে আমরা সারা দেশে 15 তারিখে 15 নভেম্বর ঢাকা সহ সারা দেশের সব জেলাতে আমরা প্রতিবাদ সভা করব। উনি বললেন যে প্রতিবাদ সভা করবেন, আসেন বসি, কেন করছেন? আমরা তো আপনাদের নিরাপত্তা দেব, রাষ্ট্রীয় নিরাপত্তা দিচ্ছি, রাষ্ট্রীয় এবং আপনাদের পাশে দাঁড়াতে চাই। আমরা সুষ্ঠু সংস্কৃতি চর্চা বিকাশের জন্য এই মন্ত্রণালয় যা করণীয় আমরা উনি তাই করবেন।
আমরা খুব খুশি হয়েছি ওনার কথায়, এবং আমরা মনে করছি যে হ্যাঁ, সংস্কৃতি মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাথে কাজ করবে এবং গ্রুপ থিয়েটার সহ সমস্ত সাংস্কৃতিক নাটক, নৃত্য কলা, অভিনয়, অন্যান্য আবৃত্তি সব নিয়ে কাজ করবে। আপনারা জানেন ইতোমধ্যে দুঃখজনকভাবে হলো আমাদের কিছু শিল্পকলা একাডেমি দুষ্কৃতিকারে আগুন দিয়েছে। আমরা উপদেষ্টা মহোদয়ের কাছে জানিয়েছি এগুলো নিয়ে মেরামত করার জন্য। উনি আশ্বাস দিয়েছেন অচিরেই এগুলো সমাধান করবেন, এবং আমাদের যে 15ই নভেম্বরের যে কর্মসূচি ছিল আমরা অত্যন্ত খুশি হয়ে তার সাথে আলোচনার সাপেক্ষে, এবং আমরা বলেছি যে আমরা এটা প্রত্যাহার করে নিয়েছি। হ্যাঁ, আমরা সেই কাজটা এই পর্যন্ত আমি বলছি, বাকিটুকু আপনি কিছু বলতে চান শালম ভাই? ধন্যবাদ। সাংবাদিক বন্ধুরা, আপনারা সবাই আসলে অবগত আছেন এই কয়েকদিনের ঘটনাগুলি। এগুলো অপ্রত্যাশিত ঘটনা। আমরা মনে করি যে একটি রাষ্ট্র এগিয়ে যেতে হলে যত রাজনৈতিক শক্তি যাই কিছু হোক, শিল্প, সংস্কৃতি, সাহিত্য আলোকিত করবে বাংলাদেশকে, দেশকে। সেই ক্ষেত্রে এই প্রতিবন্ধকতাগুলো দূর করবার ক্ষেত্রে আমরা আলোচনা করেছি মাননীয় উপদেষ্টার সঙ্গে। তিনিও অত্যন্ত আন্তরিকভাবে বলেছেন। আমরা যেহেতু ফেডারেশন থেকে এই ধরনের সিদ্ধান্ত আগেই আপনারা জানেন যে আমরা সেটি 8 তারিখেই ঘোষণা করেছি, 15 তারিখে সারা দেশব্যাপী, এবং 9 তারিখে আমরা প্রেসেও বলেছি। সেই সূত্রে আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা যে কজন উপস্থিত হয়েছে, আমরা খুবই আশাবাদী যে তিনি বলেছেন সমস্ত দায়িত্ব সংস্কৃতি মন্ত্রণালয় নেবে এই নিরাপত্তা এবং নিশ্চয়তা সহ সংস্কৃতি চর্চার জন্য। আমরা বিকেল বেলায় ফোরামে তো আলোচনা করি, যেহেতু আমাদের আরো নেতৃবৃন্দ আছেন, আমরা একাত্মতা করে গেলাম উপদেষ্টা মহোদয়ের সঙ্গে। আমরা বিকেল নাগাদ এটি প্রেসে পাঠিয়ে দেব। আমরা আশা করছি যে 15 তারিখে আমরা সকলেই একমত হব যে এই প্রতিবাদ সমাবেশটি আমরা আপাতত উপদেষ্টা মহোদয়ের মানে নিশ্চয়তা প্রদানে আশ্বাসের কারণে আমরা এটি তুলে নেব, এবং আপনারাও একটু সহযোগিতা করবেন। যাদের সঙ্গে আমরা বলেছি যে যদি কারো বিরুদ্ধে সেরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে যেন শিল্পকলা একাডেমি মন্ত্রণালয়ের মাধ্যমে সেটিকে করা হয়, কোনো মব জাস্টিস যেন সাংস্কৃতিক অঙ্গনে না হয়। এবং আমি আরেকটি অনুরোধ করবো, শিল্পকলার সামনে এবং এই ঢাকার ডিসির সঙ্গে যদি উপদেষ্টা মহোদয় আলোচনা করেন যে ওখানে কোনো মুভমেন্ট বা সেরকম জটলার হওয়ার আপাতত না যেন হয়, সেটা বাধা দেওয়া যাবে না, তবুও সেটাকে ইয়ে করলে আমরা নাটকটা নির্বিঘ্নে করতে চাই। 15 তারিখ থেকে আমরা আবার সেখানে নাটক শুরু করছি নিয়মিত। সবাইকে ধন্যবাদ। আমি একটু যোগ করতে চাই শালম ভাই এবং কামাল ভাইয়ের সঙ্গে। আমরা একটা ব্যাপারে খুবই দুই পক্ষই পরিষ্কারভাবে একমত হয়েছি যে পতিত স্বৈরাচারের ফ্যাসিস্টের বিচার বিঘ্ন করার জন্যে, বিঘ্ন ঘটানোর জন্যে কেউ কেউ নানা রকম উস্কানি দিতে পারে। গ্রুপ থিয়েটার ফেডারেশন আমাকে পরিষ্কার বলেছে যে ফেডারেশন যে সমস্ত ব্যক্তিগতভাবে উস্কানি এবং নানান রকমের কাজকর্ম করছে, ফেডারেশন ওইসব ব্যক্তিদের দায়িত্ব নেবে না। এবং ফেডারেশন পরিষ্কার বলেছে যে ফেডারেশনের কাজ বা থিয়েটারগুলোর কাজ হচ্ছে শিল্প চর্চা করা, সমাজের দর্পণ হয়ে কাজ করা। ওনারা কারো বি টিম হয়ে খেলার জন্য প্রস্তুত না এবং রাজি না। সো দ্যাট ওয়াজ রিয়েলি ভেরি এনকারেজিং। আমি খুবই খুশি হয়েছি ওনাদের উপর, এবং মাই গ্র্যাটিটিউড টু অল অফ ইউ। থ্যাংক ইউ। আর কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন। মেলা সরি, আচ্ছা, এটা আমি একটু বলি। গতকালকে অনেকগুলো পত্রিকায় যেহেতু রিপোর্ট হয়েছে, আমাদের রিপোর্ট হওয়ার অ্যাকচুয়ালি আমরা গতকাল থেকে কাজ করছিলাম। রিপোর্ট হওয়ার আগ থেকেই আমার মাননীয় পূর্ত উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র ভাই, ওনার সঙ্গে কথা হয়েছে। আমাদের সচিব সাহেব, পূর্ত মন্ত্রণালয়ের সাহেবের সঙ্গে কথা বলেছেন। এটার সঙ্গে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জড়িত আছে, ওই মন্ত্রণালয়ের সচিব সাহেবের সঙ্গে কথা বলেছেন। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি, এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানেই হবে, এবং সুন্দর আয়োজনে হবে, এবং কোনো ধরনের ঝামেলা হবে না। ইতিমধ্যেই 3 মন্ত্রণালয় একসঙ্গে এটা নিয়ে কাজ করছে, এবং 3 মন্ত্রণালয়ের সভা হয়েছে, সামনে আরও হবে আশা করা যায়। ইয়েস। মাননীয় উপদেষ্টা
উনি বললেন একটা যে আশঙ্কা করলেন এবং নিরাপত্তা চাইলেন যে শিল্পকলা একাডেমির চারপাশে যাতে কঠোর নিরাপত্তা থাকে, যাতে আবার বিশৃঙ্খলাকারীরা আবার নতুন করে কোনো ঝামেলা না করতে পারে। এ প্রসঙ্গে আপনি ওনাদেরকে কিভাবে আশ্বস্ত করবেন নিরাপত্তার বিষয়ে? আচ্ছা, প্রথমে আমি বিশৃঙ্খলাকারী শব্দটা একটু ব্যবহার করতে চাই না, এই কারণে যে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যারা ওখানে গেছিলেন তারা আসলে অনেকেই এই জুলাই আন্দোলনে ছিলেন, এদের মধ্যে গুলি লাগা মানুষও ছিলেন এবং তাদের ক্ষোভের কারণ আছে। আপনি যে কোনো দেশে যদি তাকান যে যখন একটা ধরেন নাজি পার্টি যখন চলে গেছে, নাজি পার্টি চলে যাওয়ার পরে মানুষের মধ্যে তো একটা ক্ষোভ তৈরি হয়েছে, রাইট? তো সেই ক্ষোভের সময় যদি কেউ উস্কানি দেয়, তাহলে নাজিদের যারা অত্যাচারিত যারা হয়েছে না ওদের দ্বারা, তারা তো অত্যন্ত বিক্ষুব্ধ হবে এবং আমাদের কিন্তু এই বিক্ষোভটাকেও আমলে নিতে হবে। আমি এই জিনিসগুলো আমরা বাস্তব এবং প্র্যাকটিক্যাল জিনিস আলোচনা করেছি যে আমাদের মানে নাট্যকর্মী ভাই বোনদেরও দায়িত্ব আছে যে আমাদের প্রত্যেকেরই একটু দায়িত্বশীল আচরণ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমি আগেও যেমন বলেছিলাম, এটা একটা কেবল সাধারণ সরকার পরিবর্তন হয়নি, একটা বিপ্লব হয়েছে, বিশাল গণ অভ্যুত্থান হয়েছে এবং 15 বছরের দুঃশাসন ঘটেছে, অনেক মানুষ মারা গেছে 1 জুলাইতে। ফলে এগুলো বাস্তবতা মাথায় রেখে আমাদের প্রত্যেককেই একটু রেসপন্সিবল আচরণ করতে হবে। তাহলে আমি মনে করি এখানে কোনো ঝামেলার কিছু নাই। কারণ আবার বলছি, এই সরকারের ফিলসফি মধ্যে আমি কোথাও দেখি না যে সংস্কৃতিতে কোনো বাধা আছে। সরকার সংস্কৃতি বান্ধব। আপনি আপনার সিনেমা এবং নাটকের মধ্যে দেখিয়েছেন যে যারা ক্ষমতায় থাকে তাদের এক ধরনের চরিত্র থাকে, একটা আমলাতান্ত্রিকতা থাকে, ক্রেতাদুরস্ত ভাব থাকে। তো আপনি সেই ন্যারেটিভটাকে আমাদের সামনে তুলে ধরেছেন যে মানুষের জন্য কিভাবে হতে পারে। তো আপনি ওই পারের লোক, এখানে এসে বসেছেন, তো আপনার কাছে কি মনে হচ্ছে, এটা কি অনেক ভারী কাজ কিনা, কিংবা আপনি কি ওই আপনার সিনেমায় যে ধরনের সরকারি টিপিক্যাল জিনিসগুলো দেখিয়েছেন, আপনি কি সেরকম হয়ে উঠছেন বা আপনার সঙ্গে কোনো ঝামেলা হচ্ছে কিনা? এটা সচিব সাহেব ভালো বলতে পারবেন, কারণ উনি আমাকে বাইরে থেকে দেখছেন। আমি তো আমার কথা না বলাই ভালো। প্লিজ আপনি বলেন। আচ্ছা, উনি আগে বলুক, ওনারটা আমি শুনি। আমারও কিউরিওসিটি যে উনি কিভাবে দেখছেন ব্যাপারটা। আসলে আমি এটা উত্তর ওইভাবে দিতে পারবো না, তবে আপনারা যেটা প্রশ্ন করছেন এটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো সঠিক হতে পারে, ঠিক জানি না। আপনারা এখানে দেখেন, আমাদের কাজকর্মের মধ্যে দেখেন যে কথাটা বলছে এটা প্রতিফলিত হচ্ছে কি হচ্ছে না, এটাতে বিচার করে পরবর্তীতে রিপোর্ট করেন। অন্য জায়গায় কী হচ্ছে এটা রিপোর্টটা আমি বলতে পারবো না আর কি। এখানকারটা দেখেন, আমরা আমাদের আমলাতন্ত্র বা পলিটিশিয়ান এবং ব্যুরোক্রেসির মধ্যে কোনো ঝামেলা হচ্ছে কিনা বা কোনো কাজে কোনো ব্যাঘাত ঘটতেছে কিনা, এখানকার কাজ দিয়ে মূল্যায়ন করে পরবর্তী রিপোর্ট করবে, সেটা হয়তো আমরা মেনে নেব। অন্য বিষয়ে আমি খুব এটা নিয়ে কিছু বলতে পারবো না। থ্যাংক ইউ। সামনে ডিসেম্বর মাস স্বাধীনতার আচ্ছা, আমরা দ্রুত শেষ করব কারণ আমার আরেকটা মিটিং আছে এই জন্য। আমি তো মাত্র 3 দিন হলো বসছি। আমার কাছে কোনো জটিলতা তৈরি হয়নি, মনে হয়নি। আমি খুবই এনজয় করছি আমার সহকর্মীদের সঙ্গে কাজ করা এবং আই থিঙ্ক আই এম ভেরি লাকি দ্যাট আই গট এ গ্রেট টিম চারদিকে। এবং আমরা খুবই এক্সাইটিং কিছু অ্যান্ড ইম্পর্টেন্ট কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি। আপনারা হয়তো আগামীকাল বা পরশুর মধ্যে জানতে পারবেন। এবং সংস্কৃতি মন্ত্রণালয়, আমি বাইরে থেকে জানতাম যে এটা ঘুমিয়ে থাকে, এটা ঘুমন্ত মন্ত্রণালয়। আমি ভিতরে এসে দেখি যে না, এখানে তো অনেক কাজ করার স্কোপ আছে। মানে আমি এখানে আসার পেছনে মূল কারণ কি? মূল কারণ হচ্ছে নতুন বাংলাদেশের কি ন্যারেটিভ আমরা নির্মাণ করব। এখন ন্যারেটিভ তো কথা দিয়ে নির্মাণ হবে না, ন্যারেটিভ নির্মাণ হবে ফিল্ম দিয়ে, থিয়েটার দিয়ে, গান দিয়ে, এসব দিয়ে। আমি কখনো দেখি নাই সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজ আমার চোখে ভিজিবলি পড়ে নাই। অনুষ্ঠান করতো খুব, কিন্তু এছাড়া আমি আর যে একটা ন্যারেটিভ চেঞ্জ করা, মানুষের মাথায় একটা নতুন গল্প তৈরি করা, এটা আমি খুব একটা দেখিনি। কিন্তু আমি এসে দেখলাম যে ব্যাপক স্কোপ আছে। এবং আমাদের সচিব সাহেব এবং আমার টিমে যারা আছেন তারা প্রত্যেকেই আমি শুধু একটা কথা বলেছি যে এখন আমি আপনাদের আইন কানুনের ব্যাপারটা আপনারা দেখবেন, যাতে আমরা কেউ কোনোদিন আইনের বাইরে না যাই। এই আইনের মধ্যে থেকে আমি যে স্বপ্নগুলো দেখছি, এটা কীভাবে বাস্তবায়ন করা যায় আপনারা আমাকে বলেন। আই ক্যান অ্যাসিওর ইউ যে আমি আমার মন্ত্রণালয়ের প্রত্যেকের কাছ থেকে খুবই ভালো সমর্থন পাচ্ছি এবং তারা আমার কোনো স্বপ্নকে এখনও বলেনি যেটা হবে না। তারা বলছে ইয়েস, ইট ইজ পসিবল। সো আই ডোন্ট সে যে আমি আমলাতন্ত্রের কোনো জটিলতার মধ্যে পড়েছি। নো।
আপনি যেটা বলছেন, আপনি যেটা বলতে ঘুমন্ত মন্ত্রণালয় জানতে একটু আপনাকে বলা হচ্ছে আমি সমালোচনা নয়, এটা নিয়ে কথা বলতে চাই না। আপনি যেটা বলেন যে ঘুমন্ত মন্ত্রণালয় বলতেন এই মিনিস্ট্রিকে, আসলে ঘুমন্ত মন্ত্রণালয় ছিল আমাদের কাছে, সাংবাদিকদের কাছে আমাদের কাছে দৃশ্যমান কিছু করে আপনি সংস্কৃতি অঙ্গনের মানুষ, এটাকে প্রায়োরিটি দিয়ে কিভাবে কাজ শুরু করবেন? কি আপনার প্রায়োরিটি দেশের মানুষের কাছে সংস্কৃতি অঙ্গনটাকে তুলে ধরার জন্য আরো বেশি? আমি যেটা বললাম, কালকের মধ্যে অথবা পরশুর মধ্যে আপনারা অনেক বড় কিছু জানতে পারবেন। একটু আমাদের এখন বললো তো আর কালকে কিভাবে বলবো? আমি তো আবার বললাম, প্রায়োরিটি হচ্ছে যে আমরা এমন একটা বাংলাদেশের ন্যারেটিভ তৈরি করতে চাই যে বাংলাদেশ বহু ধর্ম, বহু ভাষা, বহু জাতিগোষ্ঠী এক জায়গায় থাকে এবং আমাদের একটা সম্প্রীতির কথা বলে, এবং আমাদের সম্পর্কে যে নানান উল্টাপাল্টা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বাইরে, সেই ন্যারেটিভগুলো স্ট্রংলি কাউন্টার করা এটা আমার কাজ। দ্বিতীয় একটা মেজর কাজ হচ্ছে গত 15 বছর মুক্তিযুদ্ধের চেতনার চাদরে ঢেকে কিভাবে দুঃশাসনকে জায়েজ করা হয়েছে, কিভাবে গুম খুনকে জায়েজ করা হয়েছে, ব্যাংক লুটকে জায়েজ করা হয়েছে। আপনি দেখেন এখন আর 10 কোটি টাকার কোনো খেলা নেই, দুর্নীতি সব 1000 কোটি থেকে শুরু হয়। সো এই গল্পগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে, শুধু বাংলাদেশ না, দেশের বাইরেও সবার কাছে। ফলে এই দুঃশাসনের ন্যারেটিভ যদি মানুষ জানে যে তারা কি করেছিল, এটাই তো জুলাইয়ের স্পিরিট। শহীদরা তো শহীদ হচ্ছে এই কারণে যে সবাইকে বলা যে এটা যেন আর না ঘটে, আর না ঘটে বলতে হলে আগে জানাতে হবে কি ঘটেছিল, আমরা সেটা জানাবো। একটা প্রশ্ন কি নিবেন কাইন্ডলি আপনি পাবলিশ করলে, কারণ আপনি খুবই শর্ট পরিচিত। আমার এই ঘাড় লগে যদি এখানে ঘাড় করতে পারছেন আপনি এখানে আছেন। মানে প্রশ্নটা একটু এই জন্যই করছি কারণ আপনি তো সবার অনেক কাছের মানুষ, মানে যেহেতু আপনি চলচ্চিত্র, কিন্তু আমার তো কথা কম বলা উচিত। একটু জিজ্ঞেস করছি, আপনি প্লিজ অন্যভাবে দেখবেন না। আপনারা তিনজনে যেদিন শপথ নিলেন তারপর থেকেই আমি এই বিষয়ে আমি কিছু বলতে চাই না, যা বলার আমি গতকাল আমার ফেসবুকে বলেছি, আমরা কাজ নিয়ে কথা বলি। অন্য কোনো প্রশ্ন আছে কি? মানে আশায় বুক বেঁধেছি। আমার নাম কুমার সুশান্ত সরকার, এই কথা আপনার জানা দরকার। প্রতিযোগিতার মাঝে আমি অযোগ্যতে বাধা, অযোগ্য সার্টিফিকেট দেয় আমি নাকি গাধা। তো সেটাই এই কারণে বলছি, আপনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, আমি পেয়েও আনন্দিত হয়েছি, বইও দিয়েছি। আমি বলতে চাচ্ছি বাংলা একাডেমির যে পুরস্কারগুলো দলীয়ভাবে দেওয়া হয়েছে, আমি কবি কুমার সুশান্ত সরকার, সেটা বাংলা একাডেমির যে পুরস্কার দলীয়ভাবে দেওয়া হয় সেটা থেকে কি আচ্ছা যে বেরিয়ে আসা যায় কিনা? কারণ দল দাসরা এই পর্যন্ত পেয়েছে আমরা জানি। আমরা এই জন্য আপনার মতো একজন নিরপেক্ষ, ইচ্ছে নিরপেক্ষ ব্যক্তিত্ব, খ্যাতি সম্পন্ন ব্যক্তির কাছে আমি কবি হিসাবে এই প্রশ্নটা করি। আমাদের সরকারের আমলে এটা হওয়ার কোনো সুযোগ নেই। ইটস নো। সামনে বিজয়ের মাস, আপনারা নতুন একটা যেতে আসছেন, নিশ্চয়ই অনেক প্রিপারেশনের ব্যাপার আছে। বিজয়ের মাসের সংস্কৃতি মন্ত্রণালয়ের অনেক বড় কাজ থাকে। তা আপনারা কি সেই ভাবে কিভাবে যে নতুন ন্যারেটিভ কথা বলছেন বা নতুন নিয়ে বলছেন, নতুন ভাবে কোনো ভাবে এই বিজয়ের মাসকে নিয়ে 14 ডিসেম্বর আছে বুদ্ধিজীবী দিবস, প্লাস 16 ডিসেম্বর, এটাকে কিভাবে আপনারা? না, এটা তো আপনি বোঝেন, মাত্র আমি 3 দিন হয়েছি। ফলে 14 তারিখ বা 16 তারিখের জন্য কন্টেন্ট তৈরি করা, সেটা থিয়েটার হোক, ফিল্ম হোক, আমার মানে কি বলে অনুপ্রেরণায় এটা একটু কঠিন। মাত্র 1 মাস সময় আছে। এই বিজয় দিবস মানে যে রুটিন মাফিক, ওই রুটিন মাফিকই হয়তো চলবে। আমরা যে পরিকল্পনাগুলো এখন করছি, যেগুলো হয়তো আমরা আপনাদেরকে কালকে বা পরশু জানাবো, ওগুলোর রিফ্লেকশন আপনার দেখতে শুরু করতে একটু সময় দিতে হবে, কারণ এগুলো সব বানাতে অনেক সময় লাগে। কিন্তু আমি এটুকু বলতে পারি, আমরা উই আর ওয়ার্কিং অন সাম এক্সাইটিং প্রজেক্টস। ওকে।